চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাব সংবাদ শিরোনাম। সৌদিয়ার টিকিট টোকেন বিশৃঙ্খলায় প্রবাসীদের বিক্ষোভ। কারওয়ান বাজার এলাকায় প্রায় 2 ঘন্টা সড়ক বন্ধ ও আহত বেশ কজন। লিবিয়ায় অপহরণের শিকার 9 বাংলাদেশি ফিরেছেন। অপরাধী ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্টের উদ্যোগ। বরগুনার রিফাত হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি উচ্চ আদালতে, রায়ের ওপর আপিল করবেন মিন্নির বাবা। ঢাকা 5 আসনের উপনির্বাচনে 3 দলের প্রার্থীদের জমজমাট প্রচার। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। এবং করোনাকালেও বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস। টিকে থাকার লড়াইয়ে উন্নত অনেক দেশ। এছাড়া নিউজ ডাটা বিশেষ সংবাদে থাকছে কিংবদন্তি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের 90তম জন্মদিনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। লিবিয়ায় পাচার ও অপহরণ হওয়া 9 বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের উপর নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছেন তারা। বিদেশে অবস্থান করা মূল অভিযুক্তদের গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে বলে জানিয়েছে সিআইডি। এনামুল কবির রূপমের রিপোর্ট। গত 28 মে লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে 26 জন বাংলাদেশি যুবক নিহত হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন 12 জন। চাকরির আশায় বাংলাদেশি 2 দালালের মাধ্যমে বিভিন্ন হাত ঘুরে লিবিয়ায় গিয়েছিলেন এরা। সিআইডির সহায়তায় আহতদের 9 জন দেশে ফিরে জানিয়েছে তাদের করুণ কাহিনী। মহিলা প্রায় 30 থেকে 25 জন প্লাস ওনারা যে 150 থেকে 200 মতো হবে। আমরা 38 জন একটি বড় একটি রুমে আমাদেরকে আটকে রাখে। তারপর আমরা গিয়ে দেখি আরেকটা লাশ, মানে ওনারা এটা হলো আফ্রিকান লোকের লাশ, এরা বাইরে পিটিয়ে মেরে ফেলেছে। আবার আমাদেরকে বলে সোপ মানে আরবি ভাষা আর কি, দেখ যদি টাকা না দেস তোদের ওই অবস্থা হবে। $12,000 ওনারা প্রত্যেক জনকে দাবি করে। তার সর্বমূল্য প্রায় বাংলা টাকা 11 লক্ষ টাকার কাছাকাছি। এত টাকা দেয় তো আমাদের পক্ষে সম্ভব না। তারপর ওনারা আমাদের মারধর শুরু করে। প্রত্যেক দিন 2 থেকে 3 বার মারধর করতো এবং 2 থেকে 3 জন লাশ প্রতিদিন মানুষকে একবারে পিটিয়ে মেরে ফেলতো আমাদের সামনেই, এবং আমাদের বলতো তোরা যদি টাকা না দিস তোদের এই অবস্থা। জিজ্ঞাসাবাদে অপহরণকারীদের নাম জেনে তাদের গ্রেপ্তারেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিআইডি। মানে কারা কারা এর সাথে জড়িত, যারা দেশে না থাকলে বিদেশে আছে, তখন তো আমরা রেড নোটিশ জারি করবো। মোটামুটি তদন্ত একটা পর্যায়ে শেষ হওয়ার পরপরই এই কাজটা করা হয়। আমরা তো এখনো রেড নোটিশ দিইনি। ওই ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া 15টি মামলার তদন্ত করতে গিয়ে ইতোমধ্যে 44 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। আমরা যে 12 জন বাইচা আছি, তো ওদের 12 জনের মধ্যে আমার অবস্থা ছিল সবচাইতে গুরুতর। আমার 5টা বুলেট লাগছে। এমন একটা মাফিয়া চক্র বা এমন একটা এলাকা, এখানে দূতাবাসের আসাও আজ সম্ভব কিনা তা আমার জানা নাই। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সৌদি এয়ারলাইন্সের টিকিট টোকেন দেওয়ার কার্যক্রমে বিশৃঙ্খলার কারণে রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির কার্যালয় ও আশপাশের এলাকায় বিক্ষোভ করেছেন প্রবাসীরা। সেই সময় অনেক প্রবাসী আহত হন। তাদের বিক্ষোভ ও সড়ক অবরোধে ওই এলাকায় প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আফরোজা হাসির রিপোর্ট।
টিকিট ও টোকেন দিতে বারবার সময় পরিবর্তন, অন্যদিকে ভিসার মেয়াদ আছে মাত্র কয়েকদিন। এমন পরিস্থিতিতে যে কোনো মূল্যে টিকিট ও টোকেন পেতে মরিয়া আটকে পড়া সৌদি প্রবাসীরা। কয়েকদিন বন্ধ থাকার পর রোববার আবারও নতুন টোকেন দিবে সৌদি এয়ারলাইন্স। এজন্য ভোর থেকেই কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে ভিড় করেন হাজারো প্রবাসী। বারবার আশ্বাসেও টোকেন না পাওয়ায় সকাল 9:30 নাগাদ ফটক ভেঙে ভেতরে ঢোকেন টোকেন প্রত্যাশীরা। এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় টিকিট ও টোকেন দেওয়ার কাজ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৌদি এয়ারলাইন্সের অব্যবস্থাপনার কারণেই এমন বিশৃঙ্খলা হয়েছে বলে দাবি টিকিট প্রত্যাশীদের। তারা বলতেছে যে 60 টাকার টোকেন দেবো, 60 টাকার টোকেন দেবো। 60 টাকার যখন টোকেন দিবে তাহলে তারা ওই পরিবেশটা সিস্টেম করতে হইলে তারা তো কোনো সিস্টেমই করে নাই। আকামার মেয়াদ এবং ভিসা রিনিউ আছে, সেইগুলো যদি আমাদের সেই সিরিয়াল মোতাবেক দিত তাও আমাদের এত হয়রানি হতে হতো না। এরা সবাইকে বলছে আপনারা 7 তারিখে আসেন, আমরা 30-35 হাজার লোক 7 তারিখে আসছি, এই জন্য এখানে এখন আজকে এই গোলযোগ হইতেছে। আমরা এরকম কষ্ট করি আমার দেশের মাটিতে, তাহলে এই লজ্জা আমরা কোথায় রাখবো? ভিসা আকামা ছুটি সব বাড়ানো হয়েছে, 1 মাস বাড়ানো হয়েছে। এর মধ্যে যদি আমি টিকিট না পাই তাহলে আমার সংসার কিভাবে চলবে? আমার হাজবেন্ড নেই, আমার ছেলে মেয়ের পড়ালেখা, আমার পুরাই 8-9 মাস ধরে আমরা বর্ষা। সৌদি এয়ারলাইন্সের অফিসের কারণে আমাদের এই যে সমস্যাটা, এই অফিসের কারণে ভোগান্তিটা আমাদের ভোগাইতে হয়েছে। তবে দায় নিতে নারাজ সৌদি এয়ারলাইন্স। সবাইকে টিকিট ও টোকেন দেয়া নিশ্চিত করতে ফর্ম পূরণের আহ্বান জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা। আমরা সবাইকে ডাকি নেই, এখানে ভিসার মেয়াদ যাদের আগে শেষ হচ্ছে তাদেরকে আগে ডাকা হবে। ফর্ম পূরণে প্রবাসীদের একাংশ রাজি হলেও সৌদি এয়ারলাইন্সের উপর অনাস্থা জানিয়ে অনেকেই কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করেন। 2 ঘন্টা পর তাদের সরিয়ে দিলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বহুল আলোচিত বরগুনা রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নি সহ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত 6 আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে। বিচারিক আদালতের রায়কে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মিন্নির পরিবার। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি রাষ্ট্রপক্ষ। মাজহার হক মান্নার রিপোর্ট। রোববার সকাল 10:30টার দিকে বরগুনার কোর্টের কর্মকর্তা জাহাঙ্গীর পিকু পুলিশের বিশেষ প্রহরায় রিফাত শরীফ হত্যা মামলার যাবতীয় নথিসহ ডেথ রেফারেন্স নিয়ে আসেন হাইকোর্টে। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমতির প্রয়োজন, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। রিফাত হত্যার মামলার 6 জন ওই আসামি, মিন্নির আসামি ডেথ রেফারেন্স মামলা নিয়ে আমি আসছি। রায়ের কপি হাইকোর্টে আসার কিছুক্ষণ পরে আইনজীবী চেম্বারে আসেন মিন্নির বাবা। মিন্নির যে রায়, অন্যায়ভাবে যে রায় দেওয়া হয়েছে, মিন্নির প্রতি জুলুম করা হয়েছে, এটা কিভাবে কি করা যায় এই পরামর্শের জন্য আমার হাইকোর্টে আসা। পান্না স্যার, সে হলে আমার প্রধান উপদেষ্টা, সে যা করে ওইটাই আমি মানিয়ে নেব, ওইটাই হবে। কিন্তু আমার বরগুনা আদালত থেকে আমরা আইনের প্রতি আসলেই শ্রদ্ধাশীল, কিন্তু বরগুনার আদালত আমাদের প্রতি অবিচার করছে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা জানান মিন্নির আইনজীবী। মিন্নির মামলার কাগজপত্র সবেমাত্র আজকে পেয়েছি। আমরা অতি শীঘ্রই, অতি দ্রুত আপিল ফাইল করতে যাচ্ছি। ডেথ রেফারেন্সের শুনানির জন্য পেপার বুক তৈরি এবং মামলার দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে কিনা এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে কেউ মন্তব্য করেননি। এর আগে গত 30 সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ডাদেশ ও 4 জনকে খালাস দেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। ফাঁসি দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন মোহাম্মদ রকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মহিমুনুল ইসলাম সিফাত, রেজন আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান ও নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর হত্যা মামলায় 2 গৃহকর্মী স্বপ্না ও রেশমার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় ঘোষণা করেন। 30 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়। মামলায় 34 সাক্ষীর মধ্যে 27 জনের সাক্ষ্য নেওয়া হয়। 2019-এর 10 ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী।
17 অক্টোবর ঢাকা 5 আসনের উপনির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচার কার্যক্রম। ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। অন্য সময়ের মতো যথারীতি আওয়ামী লীগ বিএনপির প্রার্থী রয়েছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। মাঠে আছে জাতীয় পার্টির প্রার্থীও। রাহুল রায়ের রিপোর্ট। পাবনা 4 উপনির্বাচনের পর এবার সামনে ঢাকা 5 আসনের উপনির্বাচন। 4,71,129 জন ভোটার বেছে নেবেন তাদের নতুন অভিভাবককে। পথসভা থেকে শুরু করে দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে প্রচার কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী। তবে এ বিষয়ে স্পষ্ট জবাব দিয়ে জয়ের ব্যাপারে আশার কথা শোনালেন সরকার দলীয় প্রার্থী। আমরা সবাই মিলেমিশে নির্বাচন করব, কারণ কোনো দলকে আঘাত দিবে না, ইনশাল্লাহ আমরা করি নাই। এটা মিথ্যাটা অপবাদ দিচ্ছে আমাদেরকে। প্রত্যেকটা স্তরের মানুষ আমাকে সমর্থন জানাচ্ছে, সমর্থন দিচ্ছে। ইনশাল্লাহ আমি এতে নিশ্চিত শতভাগ আমি নির্বাচিত হব ইনশাল্লাহ আমার এই নির্বাচনে। 2018 সালে জাতীয় নির্বাচনে ঢাকা 4 আসন থেকে নির্বাচন করা সাবেক এমপি এবার ঢাকা 5 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। সবার আগে প্রচার কাজ শুরু করা সালাউদ্দিন আহমেদ জয়ের স্বপ্ন দেখছেন, তবে কিছু অভিযোগও আছে তার। সন্ত্রাস ছাড়া তারা কিছুই দিতে পারে, তাদের তো ভোটের দরকার নেই, তারা ভোটের রাজনীতি করে না, সন্ত্রাসের রাজনীতি করে। তারা চায় যে জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায়। 17 তারিখে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এই প্রত্যয় নিয়ে তারা কেন্দ্রে যাবে এবং তারা ভোট দেবে। জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীও আছেন ভোট যুদ্ধে। প্রধান দুই দলের প্রার্থী থেকে নিজেকেই এগিয়ে রাখলেন তিনি। অভিযোগ পাল্টা অভিযোগ তাদের প্রার্থীর মধ্যে তাদের বিরুদ্ধে আছে, কিন্তু আমার তো দুজনের বিরুদ্ধে অভিযোগ আছে। কারণ আমার যে নিয়ন্ত্রণ এবং আপনার এই নালিশ, এই দুইটার তো আমি অবসান চাই। প্রশাসনকে আওয়ামী লীগ যাতে নিয়ন্ত্রণ না করে, আর বিএনপি হাটে ঘাটে বাজারে যাতে নালিশ না করে। 17 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা 5 আসনের উপনির্বাচনের প্রচার চলবে 15 অক্টোবর মধ্যরাত পর্যন্ত। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে শনিবার দুপুর থেকে 24 ঘন্টায় 23 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 5,348 জনের। মৃত্যুর হার 1.45। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,587 জন। মোট সুস্থ হয়েছেন 2,81,656। সুস্থতার হার 76.39%। মোট আক্রান্ত শনাক্ত 3,68,690 জন। নমুনা সংগ্রহ হয়েছে 9,739 এবং পরীক্ষা হয়েছে 9,859। এই সময় শনাক্ত 1,125 জন এবং শনাক্তের হার 11.41%। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বন্ধ সিনেমা হল চালু, সংস্কার ও নতুন হল তৈরির জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দিতে 1,000 কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রতিক্ষকদের সঙ্গে সভা শেষে মন্ত্রী বলেন, আগামী কয়েক বছরের মধ্যে সিনেমা শিল্পে বিরাট পরিবর্তন আসবে। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো চালুর পাশাপাশি নতুন হল নির্মিত হবে। তিনি বলেন, চলচ্চিত্র পৃথিবীর অত্যন্ত পুরনো একটি মাধ্যম, যে মাধ্যমে জীবনের ও সমসাময়িক বিষয়ে কথা বলে, সমাজের অসঙ্গতি তুলে ধরে। যে কথাটি বলা হচ্ছে যে প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ, জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে আমাদের চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়েছিল 1957 সালে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই শিল্পের উন্নয়নের জন্য এই বিসিটিআই যেমন প্রতিষ্ঠা করেছেন, একই সাথে এই শিল্পের উন্নয়নের জন্য ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশ আর গোলকধাঁধা যেন সমার্থক হয়ে উঠছে দিনকে দিন। করোনাকালেও দেশটি প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছে যাবে আন্তর্জাতিক দু একটি সংস্থার এমন পূর্বাভাসের পর আবারও নড়ে চড়ে বসেছেন বিশ্বের বিখ্যাত সব গবেষকরা। উন্নয়ন সহযোগীরা বলছে, দূরদর্শী নেতৃত্ব, সঠিক নীতি সহায়তা আর হার না মানা উদ্যমী মানুষ, এই তিনে মিলে এই সাফল্য। রিজভি নেওয়াজের রিপোর্ট। বাংলাদেশ জন্মের পর থেকেই একের পর এক বিস্ময় তৈরি করেছে পলিমাটির ছোট্ট এই ভূখণ্ড। শুরু থেকেই বিশ্বখ্যাত অর্থনীতিবিদদের সন্দেহ ছিল দেশটির টিকে থাকা না থাকা নিয়ে। এমনকি অনেকেই ঘোষণা দিয়েছিলেন, এই দেশ টিকে গেলে পৃথিবীতে যে কোনো দেশ টিকে যাবে।
অনেক বিখ্যাত জনের তত্ত্ব ভুল প্রমাণ করে বিশ্ব মানচিত্রে সগর্বে উঠছে বাংলাদেশের পতাকা। এই করোনা মহামারী কালেও আরেকবার গর্বিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলেছে চলতি অর্থবছরে এশিয়ায় বাংলাদেশের চেয়ে ভালো করতে পারে কেবল চীন এবং ভারত। If the government is able to manage the health pandemic, if the demand is continued in Europe and in USA and other markets, definitely we feel a gradual recovery will take place and Bangladesh can then achieve the 6.8% growth rate that we have indicated in our ADO update. বিশ্বব্যাংক IMF এর পূর্বাভাস অবশ্য এডিবির মতো অত বেশি নয়। তবে করোনার ধাক্কা সামলে বাংলাদেশ যে ঘুরে দাঁড়াচ্ছে তা নিয়ে দ্বিমত নেই তাদের। Before COVID, Bangladesh's growth was ahead of everybody else. It had very good, it started on a good foot, its macroeconomics were in a good place. So even with the impact of COVID, it still found itself in a good place. I think there are quite a number of policies that the government is putting in place which are in the right direction. And my take is that the government should continue in that direction, ensuring that they have good fiscal policies, good macroeconomic, ensuring that the jobs are created, ensuring that the private sector is there to create these jobs. Jobs and jobs and jobs would be the solution for economic transformation for Bangladesh. নীতি নির্ধারণীতে বলিষ্ঠ নেতৃত্ব আর দেশের মানুষকে সেই নীতির সাথে একাত্ম করতে পারার ম্যাজিক অন্য দেশের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রেখেছে। মূল্যায়ন জ্যেষ্ঠ দুই মন্ত্রীর। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী দুইটা ঝুঁকি, করার ঝুঁকি, না করার ঝুঁকি, এইটার একটা বিচার তিনি করেছেন এবং আমি মনে করি যে দুই ঝুঁকির মধ্যে ভয়ঙ্কর ঝুঁকি হতো না করা। কেন না করলে আমাদের অর্থনৈতিক যে অধঃপতন হতো সেটা থেকে উঠে দাঁড়াবার মতো শক্তি হয়তো আমাদের অন্তর্নিহিত অতটা ছিল না বা কঠিন হতো, এত গভীরে আমাদের যাওয়ার সম্ভাবনা ছিল। তো এই সিদ্ধান্ত ঝুঁকিটা আবার খোলার সিদ্ধান্ত ঝুঁকি ছিল, যেহেতু লোক আসছে রোগটা ছড়াতে পারে। আমাদের গ্রোথ প্রজেকশন হলো 8.2। স্যার তারা তাদের ওভারভিউতে সুন্দরভাবে তারা বলেছেন যে আমরা শুরু করেছি, বাংলাদেশ শুরু করেছে 5.2 থেকে জাম্প করে 6.8 এ চলে আসছে। দেশের মানুষ যেভাবে আত্মনিবেদিত হয়ে আত্মপ্রত্যয়ী হয়ে যেভাবে তারা কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমি মনে করি এটা 6.8 থাকবে না, এটা এখানে থেমে থাকবে না, এটা আরো অনেক উপরে উঠবে। নীতি নির্ধারকেরা আপাতত স্বস্তিতে, কিন্তু সতর্ক দৃষ্টি রাখছেন বিশ্ব পরিক্রমার দিকে। আগামী কয়েক মাস করোনার দ্বিতীয় ধাক্কা যদি জেঁকে বসে তবে চলার পথ কতটা কঠিন হতে পারে সেই হিসেব নিকেশও শুরু করে দিয়েছেন তারা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প সুস্থ ও নিরাপদে আছেন। রোববার ভিডিও টুইটে নিজের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসা ভালো সাড়া দিচ্ছেন ট্রাম্প। 26শে সেপ্টেম্বর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আমন্ত্রিতদের মধ্যে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি সহ 8 জন করোনায় আক্রান্ত হওয়ায় সেখানকার সব অতিথিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিনেট নেতা মিচ ম্যাককনেল জানিয়েছেন 3 জন সিনেটর করোনায় আক্রান্ত হওয়া এবং বাকি কয়েকজন কোয়ারেন্টাইনে থাকায় আগামী 2 সপ্তাহের জন্য সিনেট ভোট স্থগিত করা হয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেন আজ আবারও করোনা ভাইরাস পরীক্ষা করাবেন। অর্থনীতিবিদরা, ইভেন রাষ্ট্রবিজ্ঞানীরা কিংবা রাজনৈতিক নেতৃত্ব সবাই বলবার চেষ্টা করছেন যে কোভিড-19 আসলে মানুষের যে মৃত্যুর সংখ্যা। এবারে নিয়ে নিচ্ছে অশোক লীলান্দিফা ততস বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগও চায় বিএনপি রাজনীতির মাঠে থাকুক।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চায় দেশের মানুষ, কিন্তু গণতন্ত্রের নামে কোনো অপশক্তি শান্তি নষ্ট করতে চাইলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ। হ্যাঁ, এখন ঠিক আছে, পারফেক্ট। আপনি শুরু করেন, আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকে। বিএনপি তাদের নেতা কর্মীদের আগামী 2 মাসের মধ্যে মাঠে নামার প্রস্তুতি নির্দেশ দিয়েছে। বিএনপি রাজপথে থাকুক, তা আমরাও চাই। শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রকে শক্তিশালী করবে। গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন জনগণও চায়, কিন্তু আন্দোলনের নামে কোন রকম সন্ত্রাস সৃষ্টি, জনভোগান্তি এবং জানমালের ক্ষতি সরকার মেনে নেবে না। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন রোহিঙ্গা। উখিয়ার কুতুপালং এর ব্লক ডি 5 ও ই ব্লকের মাঝামাঝি রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ শুরু হয়। আহতদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল ও রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 30 সেপ্টেম্বরও রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় দুপক্ষের সংঘর্ষ হয়। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে তীব্র লড়াইয়ের মধ্যে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় গোলাবর্ষণ করেছে আর্মেনিয়ার বাহিনী। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি সরকারিভাবে আজারবাইজানের অংশ হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি শাসন করে আসছে। রোববার বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী জাকারি হাসানোভ এই মামলাকে পরিষ্কার উস্কানিমূলক অভিহিত করে বলেছেন, আর্মেনিয়ার বাহিনীগুলো গানজার শহরে গোলাবর্ষণ করেছে, এতে 1 জন বেসামরিক ব্যক্তি নিহত ও আরও 4 জন আহত হয়েছেন। গণমাধ্যমে আসা ফুটেজে ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি ভবনও দেখা গেছে। তবে এই বিবৃতির পর প্রতিবেশী দেশটির উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে আর্মেনিয়া। বিবাদমান অঞ্চল নিয়ে 2 দেশের মধ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত 150-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 12:15টায় 244 জন যাত্রী নিয়ে লন্ডন রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। BG001 ফ্লাইটে ঢাকা থেকে 56 জন ও সিলেট থেকে 188 জন যাত্রী ওঠেন। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় লন্ডনগামী যাত্রীদের হয়রানি ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ আমি যতটুকু মানুষের রেভলিউশন সম্বন্ধে জানি, মানুষের চলাফেরা সম্বন্ধে জানি, একটা ফ্লাইট এটা ঢাকা থেকে এই মাসটা যায়, আগামী মাসে আমরা 2টা ফ্লাইট করবো। 2টা ফ্লাইট করার ক্ষেত্রে একটা এখান থেকে, এবং যখন আমরা 8টা ফ্লাইট আবার অপারেট করবো, ম্যাক্সিমাম ফ্লাইট সিলেট থেকে। আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার অর্থ হইল এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে কোনো জায়গায় বিমান যেতে পারবে। যত শীঘ্রই আমরা চেষ্টা করবো। সিলেটের সাথে সাথে কক্সবাজার ইতিমধ্যে আমরা টেন্ডার প্রয়োগ করেছি। আমরা চট্টগ্রামও আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে। এবারে কৃষি সংবাদ। সুনামগঞ্জে পরপর 3 দফা বন্যা ও টানা বৃষ্টিতে পিছিয়ে গেছে রোপা আমন ধান চাষ। পাহাড়ি ঢলে সুরমা নদী সহ বিভিন্ন নদীর পানি বাড়ায় বন্যা দেখা দেয়। এতে প্রায় সব ফসলি জমি ডুবে যায়। সুনামগঞ্জ থেকে একে মহিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ আহমেদের রিপোর্ট। সেপ্টেম্বর মাসের শেষে এসে আবারও টানা 3 দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদীর পানি বেড়ে যায়। পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, তাহিরপুর, ছাতক, দোয়ারা বাজার উপজেলার অধিকাংশ ধানি জমি তলিয়ে যায়। মৌসুমের শেষে এসে রোপণ করা ধানের চারা পানিতে তলিয়ে যাওয়ায় বিরাট ক্ষতির মধ্যে পড়েছেন কৃষক। আমরা সম্পদ হইল কৃষিকাজ, কিন্তু
যত কষ্ট মষ্ট কইরা ঋণদার কইরা ক্ষেত খামার করছিলাম সব লইয়া গেছে কি হয়নি এটা যে ফিরাইয়া আর আমরা যে মনে করেন ক্ষেতের ভাত খাইমু ইয়া আসে আমরা রান্নাই। কৃষি বিভাগের হিসেব তলিয়ে যাওয়া জমির পরিমাণ প্রায় 2000 হেক্টর। ধান নষ্ট হবার পাশাপাশি গোখাদ্য সংকটেও পড়তে হবে কৃষককে। এ পর্যন্ত প্রায় 1900 হেক্টর জমি পানিতে নিমজ্জিত রয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ মাঠে রয়েছেন, কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে আশা করা যাচ্ছে যে আগামী দিন যদি আর বৃষ্টিপাত না হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। তা আমরা কৃষকদের পাশে আছি। সুনামগঞ্জে চলতি বছর জুলাই মাসের 28 তারিখ থেকে আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত পরপর 3 দফা বন্যায় অনেক দেরিতে রোপা আমন ধান চাষ শুরু হয়েছে। বীজতলা ও ধানের ব্যাপক ক্ষতির পরেও কৃষক 81,395 হেক্টর জমিতে আমন ধান চাষ করেছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতির সংবাদ। বিপুল অর্থ ব্যয়ে পরিকল্পনাহীনভাবে বছর জুড়ে ড্রেজিং করা হলেও নাব্য সংকট কাটছে না শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে। ডুবোচর আর নাব্য সংকটে প্রায়ই বন্ধ থাকছে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ রুটটি। শত শত পণ্য ও যাত্রীবাহী যানবাহন ঘাটের দুপারে আটকে পড়ে দুর্ভোগে পড়েন লাখো মানুষ। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। নির্মাণাধীন পদ্মা সেতুর নিরাপত্তার কারণে রাতে বন্ধ থাকলেও দিনভর ড্রেজিং চলে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে। নদীর তীরে ড্রেজিং স্পয়েল ফেলার নিয়ম থাকলেও ড্রেজিং করে নদীর চরের মধ্যেই ফেলা হচ্ছে ড্রেজিং স্পয়েল, আর সেই ড্রেজিং স্পয়েলেই ভরাট হচ্ছে নৌ রুট। এই কারণে ভরা বর্ষায় ডুবোচরে আটকে যায় ফেরি। আকস্মিক ফেরি চলাচল বন্ধ হলে ঘাটের দুপারে আটকে পড়ে শত শত যানবাহন ও হাজার হাজার যাত্রী। এক জায়গাতে আজকে গাড়ি থাকে, কালকে থাকে না, পরশু দিন থাকে, তারপরে দিন থাকে না। গাড়ি ঠিক মতন চালাতে হবে। আমাদের গাড়ি ঘোড়া কষ্ট হইতে আছে, আমার ড্রাইভারের না খেয়ে না নিয়ে থাকতে আছে। ফেরিগুলা ভালো মতো ঠিক মতো চলো, এটাই সরকারের কাছে দাবি। 3-4 দিনে এই জায়গায় বসে আছি, পাইতে আসি না সিরিয়ালে। রুটটি সচল রাখতে ছোট বড় 9টি ড্রেজার দিয়ে বালু অপসারণের চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। চর পড়ছে, ডুবু চর, স্রোত এই এত ডুব বলুন। আর বেশি কিছু যদি আপনার জানতে হয় তাহলে আপনাকে ওই হেড অফিসে যাইতে বা আমাদের মেরিনে আলাপ করতে হইব, বা আইডব্লিউটি আছে, আইডব্লিউটি এর সাথে আমরা আলোচনা করতে হবে। কারণ আসলে নদীর শাসনটা তো ওনারা করেন, নদীর শাসনটা আমরা করি। কন্টিনিউয়াস কাজ করতেছে। বিআইডব্লিউটি এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী কন্টিনিউয়াস কিন্তু তারা কাজ করতেছে। বালি আসতেছে, আমরা পরামর্শ অনুযায়ী আমরা রেজারগুলো প্লেস করতেছি, কাটতেছি। পদ্মা ব্রিজের অ্যালাইনমেন্ট থেকে ফেরিগুলো 220 থেকে 30 মিটার দূরত্ব বজায় রেখে ফেরি এবং নৌযানগুলো চলাচল করছে, এবং যে 24 এবং 25 যে পেয়ার দুটো আছে, এই দুটো পেয়ারের মধ্যখান দিয়ে ফেরিগুলো চলছে, এবং একটা ফেরি আরেকটা ফেরিকে যাতে ক্রস না করে সেভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ড্রেজিং এ কোটি কোটি টাকা ব্যয় হলেও নাব্য সংকট না কাটার কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছে এই রুটে চলাচলকারী যাত্রীরা। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে সূচক 2 পয়েন্ট বেড়ে 4,997 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 355টি কোম্পানির 889 কোটি 37 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 15 কোটি 88 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 133টির, কমেছে 171টির এবং অপরিবর্তিত রয়েছে 51টি কোম্পানির শেয়ারের দাম। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্ড ইফাদ অটোস বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের 90তম জন্মদিন আজ। 1931 সালের ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এই গুণী বর্ণাঢ্য সঙ্গীত জীবনের কথা জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। 1971 সাল, বাংলাদেশে তখন যুদ্ধের দামামা। লাখো শরণার্থী আশ্রয় নেন ভারতে। বাঙালির নতুন দেশ গঠনের লড়াইয়ে সেখানে দেখা মেলে
সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সহশিল্পীদের সাথে অর্থ সংগ্রহে নামেন তখনকার বাংলা সঙ্গীতের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। কাজ করেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও জড়িয়ে আছে এই মায়াবী কণ্ঠের নাম। বঙ্গবন্ধুর কারামুক্তির পর মায়া ভরা কণ্ঠে গেয়েছিলেন বঙ্গবন্ধু তুমি ফিরে এলে। স্বাধীন বাংলাদেশে প্রথম উদযাপিত মাতৃভাষা দিবসে প্রথম বিদেশি শিল্পী হিসেবে গেয়েছিলেন পল্টন ময়দানে। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গেয়েছেন অসংখ্য কালোজয়ী গান। উত্তম কুমার, সুচিত্রা সেন জুটির জন্য গাওয়া তাদের গানগুলোর আবেদন চিরন্তন। কলকাতায় ৮ম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। সে বছর উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লাও এই সম্মাননায় ভূষিত হন। উপমহাদেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় শ্রোতাদের অকুণ্ঠ ভালোবাসায় বেঁচে থাকবেন গীতশ্রী হিসেবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। জয়পুরহাটের পাঁচবিবিতে রামভদ্রপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টুর্নামেন্টে পাঁচবিবির মহিপুর আদিবাসী ফুটবল দল টাইব্রেকারে ৫-৪ গোলে নওগাঁর সাপাহার আদিবাসী দলকে হারিয়ে জয়লাভ করে। রামভদ্রপুর সাগেন বাহা আদিবাসী ক্লাব আয়োজিত ওই টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউনুস আলী মণ্ডল। টুর্নামেন্টে ৮টি আদিবাসী ফুটবল দল অংশগ্রহণ করে। কোভিড-19 পরিস্থিতিতে সামগ্রিক লেনদেন কমলেও মোবাইল আর্থিক পরিষেবা বেড়েছে বলে জানিয়েছেন র্যাপিড রিসার্চ রেসপন্স প্রোগ্রামের আলোচকরা। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে অনলাইন সেমিনারে বক্তারা জানান মোবাইল আর্থিক পরিষেবায় বিদ্যুৎ, গ্যাস, ওয়াসার মূল্য পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন ভাতা প্রদান, রেমিটেন্স প্রেরণ সহ নতুন নতুন সেবাও যুক্ত হচ্ছে। মোবাইল অ্যাকাউন্ট হিসাব বেড়েছে প্রায় ৬২%। স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টিতে ভূমিকা রেখে আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন হয়েছে। কক্সবাজারে পাখির অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। গাছে গাছে নিশ্চিত করি পাখি নিরাপদ আবাস স্লোগানে ১০,০০০ পাখির বাসা স্থাপনের কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট ফর পিপল। উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান নির্বাহী রাশেদুল মজিদ এবং অন্যরা। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এসব ঘটনায় জড়িতদের ছাড়া না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপনে পিআইডিতে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। অপরাধ করে কেউই পার পেয়ে যাচ্ছে না। ৫ই অক্টোবর বিশ্ব শিশু দিবস উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নর ভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিশু দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এবারে ইভালি খেলার খবর। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন বাফুফের নতুন সহ সভাপতি ইমরুল হাসান। জাতীয় দল গোছাতে বয়সভিত্তিক দলের উপর জোর দেওয়া হবে। সাবেক ফুটবলার ও সংগঠকরা আশা করছেন পুরনোরা আগে যা পারেননি নতুনরা সেটি পারবেন। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। গত ১ যুগ ধরে অপরিবর্তিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন
ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি এবং ফুটবল ফেডারেশনের নির্বাচন। প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ফুটবল দলের পারফরমেন্স, নেই কোনো উদ্যোগ এবং নেই কোনো তদারকি। আগামী 4 বছর আগের কমিটি থাকবে। পুরনো কমিটিতে নতুন শুধু 2 জন, তমা গ্রুপের আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান। যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলকে ঢেলে সাজানো হবে বলছেন নতুন এই ভাইস প্রেসিডেন্ট। আমরা নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলার বিভাগের ইউনিভার্সিটি বোর্ডের ক্লাবের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলেছি। তো তাদের ফুটবলীয় চিন্তাভাবনা চেতনা সম্পর্কে আমরা একটু ওয়াকিবল হতে পেরেছি। এবং বয়সভিত্তিক দল যেমন সংখ্যা যেমন অপ্রতুল, ঠিক তেমনিভাবে বয়স চুরির একটা ব্যাপার থাকে। দেখা যায় যে অনূর্ধ্ব 18-তে 23-24 বছর বয়সীরা খেলে থাকে, যার ফলে হয় কি আমাদের বয়সভিত্তিক দলগুলি তাৎক্ষণিক সাফল্য পেলেও ন্যাশনাল টিমে এসে তেমন একটা সাফল্য অর্জন করতে পারে না। এ দফায়ও নির্বাচন নিয়ে অখুশি সাবেকরা, তবে তারা বলছেন কমিটিতে কে বা কারা আছে তার চেয়ে বেশি জরুরি তারা কি করছেন। বড় কিছু করতে পারবেন না, মানে সিনিয়রদের কিছু করা যাবে না। গোসামেজে গেলে 19 থেকে 20 হয়, বাট 19 থেকে আমি 80, 90, 100 করতে পারবো না। আমার এজ লেভেল থেকে শুরু করতে হবে। আমার শুরু করতে হবে ঠিক মনে করেন আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10 এটার উপরে স্কুল ফুটবলের উপর জোর দিতে হবে। আগামী 10 বছর বা 15 বছর পরে এরা হয়তো টপ লেভেলে যেতে পারে। আমি একটু আগে যেটা বলেছি যে আমাদের আগে সাফে টপে যেতে হবে। সাফে র্যাঙ্কিংয়ে টপে যাওয়ার পরে তারপর আমরা চিন্তা করবো এশিয়ান লেভেল। বাফুফের 4র্থ সহসভাপতি পদের জন্য তাবিত আওয়াল এবং মহিউদ্দিন মহির মধ্যে 31 অক্টোবর আবার ভোট হবে। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের সাথে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট হারিয়ে শীর্ষ 10 থেকে ছিটকে পড়েছে গার্দিওলার দল। লিডসের মাঠে শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ দখলেই রেখেছিল ম্যান সিটি। 17 মিনিটে লিডসের ডিফেন্স ভেদ করে রাহিম স্টার্লিং এর গোলে 1-0 গোলে লিড পায় অতিথি। দল 7 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে লিডস এবং 4 পয়েন্ট নিয়ে 11 নম্বরে আছে ম্যান সিটি। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদির টিকিট টোকেন বিশৃঙ্খলায় প্রবাসীদের বিক্ষোভ। কারওয়ান বাজার এলাকায় প্রায় 2 ঘন্টা সড়ক বন্ধ ও আহত বেশ কজন। লিবিয়ায় অপহরণের শিকার 9 বাংলাদেশি ফিরেছেন। অপরাধী ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্টের উদ্যোগ। বরগুনার রিফাত হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি উচ্চ আদালতে, রায়ের ওপর আপিল করবেন মিন্নির বাবা। ঢাকা 5 আসনের উপনির্বাচনে 3 দলের প্রার্থীদের জমজমাট প্রচার। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। এবং করোনা কালেও বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস। টিকে থাকার লড়াইয়ে উন্নত অনেক দেশ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন.com এ লগ ইন করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।